Hello everyone, welcome to English Tutorials. I hope you guys all are safe and sound. However, in today's class we are going to talk about tense and specifically simple present tense or present indefinite tense. It is known to all of us already that without the knowledge of tense we cannot compose a grammatically correct sentence in English, nor can we say a grammatically correct sentence in English. Therefore, the knowledge of tense is very important. So we are going to learn about simple present tense or present indefinite tense in detail. অর্থাৎ আমরা আজকের present indefinite tense সম্পর্কে কিন্তু তার রুল, তার থিওরি, অ্যাপ্লিকেশন সবটাই জানবো, কিন্তু এট দ্য সেম টাইম যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বা ইন্টারেস্টিং একটা টুইস্ট হতে চলেছে এই ক্লাসটির মাধ্যমে, যে এই ক্লাসটির মাধ্যমে কিন্তু আমরা স্পোকেন ইংলিশেরও একটা ছোট্ট কোর্স স্টার্ট করতে চলেছি। অর্থাৎ আমরা আমাদের কনসেপ্ট, আমাদের নলেজ, অর্থাৎ আমাদের বেস বা ভিতটাকে স্ট্রং রেখে প্রপার ভাবে ব্যাপারগুলোকে বা নলেজটাকে গেইন করে আমরা যদি ইংলিশে কথা বলতে চাই তাহলে কিন্তু আমাদের পক্ষে ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। অ্যান্ড ইন দ্যাট কেস দিনে 10টা সেন্টেন্স বা 20টা সেন্টেন্স শিখলেই কিন্তু আমাদের মতন কারোর পক্ষেই কিন্তু ইংলিশে কথা বলাটা পসিবল হয়ে যাবে না। অর্থাৎ আমাদের কিন্তু একটা প্রপার নলেজ প্রয়োজন, এবং টেন্সের নলেজ ছাড়া না আমরা কিছু বলতে পারবো, না আমরা কিছু লিখতে পারবো। তো এই ক্লাসটা সেই জন্য মন দিয়ে ফলো করো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি ক্লাসটির পরে তোমাদের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ওপর বেস করে যে সমস্ত সেন্টেন্স হয় বা যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি সেগুলি কিন্তু খুব সহজেই আমরা আমাদের ডে টু ডে ইউজে ব্যবহার করতে পারবো, অর্থাৎ বলতেও পারবো এবং খুব সহজে লিখতেও পারবো। তবে তার আগে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স সম্পর্কে কিন্তু ইন ডিটেলে একটু ভালো করে বুঝে নেব। অর্থাৎ আমরা সকলেই জানি যে দেয়ার আর 3 টাইপস অফ টেন্স, অর্থাৎ টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স, এবং প্রত্যেকটা টেন্সকে কিন্তু আমরা আবার 4টি ভাগে তাদেরকে ভাগ করতে পারি, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক সেই রকমভাবেই প্রেজেন্ট টেন্সের যে 4টি ভাগ তার মধ্যে প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। অর্থাৎ তাহলে এবার আমাদেরকে জানতে হবে যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আমরা জেনারেলি আমাদের লাইফে বা ইউজেজের ক্ষেত্রে কখন ব্যবহার করি বা কখন আমাদেরকে ব্যবহার করতে হয়। দেখো, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হচ্ছে খুব সিম্পল একটা জিনিস, খুব সিম্পল একটি টেন্স, যে টেন্সের উপর ভিত্তি করে বাক্য কিন্তু আমরা প্রায় প্রত্যেক দিন অগুন্তি অসংখ্য বাক্য কিন্তু আমরা বলি ইন বেঙ্গলি। But rather, after this class, we will try to speak those, we will try to say those sentences in English. And I hope, and I am sure rather, যে এই ক্লাসটির পরে তোমরা কিন্তু সেটা করতে পারবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কখন ব্যবহার করা হয় না, জেনারেলি সাধারণত তোমার ডেলি লাইফে বা আমাদের ডেলি লাইফে নিত্য নৈমিত্তিকভাবে যে কাজগুলি ঘটে সেই কাজগুলির জন্য আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করি। নিত্য নৈমিত্তিকভাবে যে কাজগুলি আমরা করি বা ঘটে বা হয়। এছাড়াও ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য যে ঘটনাগুলি সেগুলির জন্য কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করা হয়। অর্থাৎ সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, এটি একটি ইউনিভার্সাল ট্রুথ। দেয়ারফর এই ধরনের সেন্টেন্সেও আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করব। আরেকটি ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার হয়, সেটা হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথ বা হ্যাবিচুয়াল ব্যাপার বোঝাতে। অর্থাৎ আমি তোমাকে যদি বলি যে আমি প্রত্যেক দিন সকালে চা খাই, তার মানে আমার এই চা খাওয়াটা প্রত্যেক দিন সকালবেলা হয়, দিস ইজ মাই হ্যাবিট। এই ধরনের কাজের জন্য কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটাকে ব্যবহার করব। কীরকমভাবে ফর্ম করতে হয়, রুলটা কি, নিয়মটা কি এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের? না, অ্যাজ ইউজুয়াল প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে আমরা বসাবো বাক্যের ভার্বকে, এবং তারপরে আমরা বসাবো বাক্যের অবজেক্টকে। এই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদেরকে একটু বুঝে নিতে হবে যে একটি বাংলায় সেন্টেন্স বা বাংলা ল্যাঙ্গুয়েজের সেন্টেন্স এবং একটি ইংলিশ সেন্টেন্সের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়। অর্থাৎ আমরা যদি বাংলায় একটি বাক্য বলি, অ্যাজ পার এক্সাম্পল আমি ভাত খাই, দেখো এখানে আমি হচ্ছে বাক্যের কর্তা অর্থাৎ সাবজেক্ট, তারপরে রয়েছে ভাত যেটি হচ্ছে বাক্যের অবজেক্ট, তারপরে কিন্তু আমরা ক্রিয়াপদের কথা মেনশন করছি, সেটা হচ্ছে খাওয়া অর্থাৎ ইট। কিন্তু এই সেন্টেন্সটাই যদি আমরা ইংলিশে বলতে যাই তার স্ট্রাকচারটা কিন্তু একটু পাল্টে যায়। সেক্ষেত্রে হয়ে যায় সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, অর্থাৎ সেক্ষেত্রে বাক্যটি হয়ে যাবে আই ইট রাইস। এই কনসেপ্টটা কিন্তু আমরা মাথায় রাখবো যে দুটি ল্যাঙ্গুয়েজের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে বাংলায় সাবজেক্টের পরে অবজেক্ট তারপরে ভার্ব, আর ইংলিশের ক্ষেত্রে কিন্তু সাবজেক্টের পরেই বসবে ভার্ব। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের রুল সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। কথা হচ্ছে সাবজেক্ট কাকে বলে না, সাবজেক্ট বা কর্তা হচ্ছে কে না, যিনি ওই বাক্যে যে কাজটির কথা উল্লেখ রয়েছেন, যিনি সেই কাজটি করেন তাকে বলা হয় কর্তা। রাদার কোনো বাক্যে হয়তো কোনো কাজ বা সেই অর্থে কোনো অ্যাকশন নেই,
সেক্ষেত্রে ওই বাক্যটিতে যার বিষয়ে কথা বলা হচ্ছে তিনি কিন্তু হন কর্তা। অর্থাৎ রাম প্লেস ফুটবল, এখানে রাম বাক্যের কর্তা, কারণ রাম খেলার কাজটি করছে। আবার আ টেবিল হ্যাজ 4 legs, অর্থাৎ একটি টেবিলের আছে 4টি পা। এখানে কিন্তু অ্যাজ সাচ কোনো অ্যাকশন, কোনো কাজ কিন্তু হচ্ছে না, কিন্তু যেহেতু ওই বাক্যটিতে টেবিল সম্পর্কে কথা বলা হচ্ছে, ওই বাক্যটিতে টেবিল হলো তাই কর্তা। তাহলে এই সাবজেক্টকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আমাদের বেঙ্গলি সেন্টেন্সেস থেকে। সেই সাবজেক্টকে বাক্যের প্রথমে বসাবো, তারপরে ওই বাক্যে যে ভার্বটি রয়েছে সেই ভার্বটিকে বসাবো, তারপরে বাক্যের বাদবাকি যা অংশ রয়েছে আমরা সেটিকে ইউজ করব। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমি খেলি, আমি করি, আমি যাই, আমি লিখি, আমি পড়ি, আমি ঘুমোই, আমি পছন্দ করি, আমি চা পান করি, অর্থাৎ এই ধরনের যে সমস্ত বাক্যগুলির উদাহরণ তোমাকে আমি এক্ষুনি বললাম, তোমরাও ভেবে দেখো যে এই ধরনের বাক্য কিন্তু আমরা প্রত্যেকদিন প্রত্যহ বিভিন্ন লোকেদের সাথে যখন আমরা কমিউনিকেট করি, ভার্বাল কমিউনিকেট করি, তখন কিন্তু আমরা এই ধরনের বাক্য বলেই থাকি, তাই না? এই বাক্যগুলোকেই আমরা এবার থেকে ইংলিশে একটু একটু করে বলবার ট্রাই করব। তাহলে কিন্তু দেখবে যে এই কাইন্ড অফ সেন্টেন্সগুলো তোমরা খুব সহজেই বলতে পারছো। একই রকমভাবে যখন তুমি কোনো রাইটিং স্কিল করতে যাচ্ছ, কোনো প্যারাগ্রাফ লিখতে চাইছো, নোটিস, রিপোর্ট, হোয়াট এভার যাই লিখতে চাইছো, এই ধরনের বাক্য কিন্তু আমরা মনে রাখবো, মনে রেখে সেই বাক্যগুলিকে ট্রান্সলেট করবার ট্রাই করব। জেনারেলি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস যারা, তাদের ক্ষেত্রে এটা প্রবলেম হয় যে whenever they try to speak in English, the words don't come out of their mouth in fluently, অর্থাৎ তাদের মধ্যে যেন সেই শব্দগুলি বা কথাগুলি যেন আটকে যায়। অর্থাৎ তাদের কিন্তু প্রপার নলেজ রয়েছে, তা সত্ত্বেও তারা বলতে পারে না, জাস্ট বিকজ দে অফেন ফিল ভেরি নার্ভাস অ্যান্ড শেকি। ভোকাবুলারি অনেক সময় প্রপার ওয়ার্ডটা হয়তো তাদের সেই মুহূর্তে মাথায় আসে না, ফলে তাদের সেন্টেন্সটাও কিন্তু ইন্টারাপ্টেড হয়ে যায়। তো সেই ভোকাবুলারির জ্ঞানও কিন্তু আমাদের আস্তে আস্তে বাড়তে থাকবে whenever, যখনই কিন্তু আমরা ট্রাই করব, আমরা কথাগুলো বলতে চেষ্টা করব ইংলিশে। তোমাদের বাড়িতে, স্কুলে, কলেজে, বন্ধুবান্ধবদের মধ্যে, রিলেটিভসদের মধ্যে, পেরেন্টসের মধ্যে তোমরা সবসময় চেষ্টা করবে এরপর থেকে সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্যগুলিকে ইংলিশে বলবার। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স কখন ব্যবহার করতে হয়? প্রথমেই বলে দেওয়া হয়েছিল যে কাজগুলো সাধারণভাবে প্রত্যেকদিন হয়, ঘটে, বা আমি বা তোমরা করো, এই ধরনের বাক্যগুলিকে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে বলবো। এবারে কথা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে তো আমরা অনেক সময় নাবাচক শব্দও ব্যবহার করতে পারি। অর্থাৎ আমি যদি বলি আমি করি, তাহলে আই ডু, কিন্তু আমরা অনেক সময় তো আমি করি না, এই কথাটাও তো আমরা বলে থাকতে পারি, তাই না? যখনই নাবাচক কোনো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের শব্দ বা বাক্য তোমাকে ব্যবহার করতে হবে, তখন তোমাকে ডু নট বা ডাজ নটটাকে ব্যবহার করবে। অর্থাৎ ডু নট কখন বসবে? আই, ইউ, উই বা যে কোনো প্লুরাল নাম্বারের সাবজেক্টের ক্ষেত্রে। আর ডাজ নট কখন বসবে? যখন কর্তা বা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তাহলে তখন তোমাকে ডাজ নট বসাবে। তাহলে ডু নট এবং ডাজ নট কখন হবে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে নেগেটিভ সেন্টেন্স ফরমেশনের জন্য। আর একটা কথা, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের রুলে আমি তোমাদেরকে বলেছিলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বসবে। এক্ষেত্রেও কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কিন্তু তোমাকে ভার্বের শেষে এস, ইএস বা আইএস বসাতে হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হি, শি বা ইট, বা কোনো একজন ব্যক্তির নাম, কোনো একটি স্থানের নাম, বস্তুর নাম, কোনো একটি প্রাণীর নাম, কোনো একটি যানবাহনের নাম, অর্থাৎ ইত্যাদি এই ধরনের যাবতীয় যা কিছু আছে যার দ্বারা একটিমাত্র কোনো কিছুকে বোঝায়, তাকে কিন্তু আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে কনসিডার করব, এবং সেই অনুযায়ী আমরা আমাদের ভার্বের শেষে এস, ইএস বা আইএস বসাবো। ভার্বের শেষে কখন এস, ইএস বা আইএস বসে আশা করি তোমরা জানো। যদি তাও একটু ডাউট বা কনফিউশন থাকে, তাহলে খুব ছোট্ট একটি ভিডিও লেসন বানানো আছে এর ওপরে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। কার্ডটা আমি ওপরে বা লিঙ্কটা আমি ওপরে দিয়ে রেখেছি তোমাদের সুবিধের জন্য। তাহলে আজকে আমাদের পুরো যে লেসনটা আমরা একটু সাম আপ করে নেওয়া যাক। তাহলে আমরা কি জানলাম আজকে? না, প্রেজেন্ট টেন্সের, সিম্পল প্রেজেন্ট টেন্সের ডিটেলে ভাগটা জেনেছি, কখন ব্যবহার করব আমরা জেনেছি, সেই সেন্টেন্সগুলির রুলটা কিরমভাবে ফরমেশন হবে সেটা আমরা জেনেছি, এবং আমি তোমাদেরকে এনকারেজ করছি যে তোমরা এই ধরনের বাক্যগুলি তোমাদের ডে টু ডে লাইফে, ইন ইয়োর কনভারসেশন অর ইন ইয়োর রাইটিং, ট্রাই টু ইউজ দিস সেন্টেন্সেস। বেসিক্যালি প্র্যাকটিস করো। প্র্যাকটিস ইজ দি অনলি ওয়ে টু স্পিক ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। Without proper practice, you will not be able to speak in English properly. Therefore, চারপাশে তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে, তাদের সাথে
প্রথমে আমরা তো আজকে স্পোকেন ইংলিশ সিরিজের এটা প্রথম ক্লাস করছি, আজকে আমরা শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স নিয়ে আলোচনা করেছি। তো এই ধরনের বাক্যগুলোই একটু প্র্যাকটিস করো, দেখবে উইদিন ভেরি ফিউ ডেজ তোমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের ওপরে যে কোনো বাক্য খুব ফ্লুয়েন্টলি, খুব প্রম্পটলি ফর্ম করতে পারছো এবং খুব কনফিডেন্টলি তোমরা কিন্তু এই বাক্যগুলি তোমাদের ডে টু ডে লাইফে ইউজও করতে পারছো ইন ইউর স্পিকিং অর ইন ইউর রাইটিং। তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। দুরকমভাবে আমরা করলাম। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে যখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হিসেবে বলবো, হ্যাঁ বাচক বাক্য হিসেবে বলবো, আমি ক্রিকেট খেলি, আমি ঘুমোই, আমি পড়ি, আমি লিখি, তাহলে কীরকমভাবে তুমি সেগুলোকে ফর্ম করবে? থিঙ্ক অ্যাবাউট ইট, নিজেরাও মাথায় ভাবো ব্যাপারগুলোকে। আর যদি বলি আমি খেলি না, আমি ঘুমোই না, আমি লিখি না, আমি পড়ি না, তাহলেও সেগুলো কিরমভাবে ব্যবহার করবে। সেক্ষেত্রে কর্তা যদি বা সাবজেক্ট যদি পাল্টে দেওয়া হয়, আই এর বদলে ইউ, ইউ এর বদলে হয়তো হি বা শি বা ইট বা কোনো প্লুরাল নাম্বার, তখন তোমরা কীরকমভাবে এই বাক্যগুলিকে ফর্ম করবে। থিঙ্ক অ্যাবাউট ইট, একটু মাথায় ভাবো, প্র্যাকটিস করো। যদি প্রথম দিকে কারুর সামনে বা কারুর কাছে বলতে একটু নার্ভাস ফিল করো, তাহলে নিজে ঘরে একা বসে নিজেও নিজের মতন করে প্র্যাকটিস করতে পারো, আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো। দিস ইজ আ ভেরি এফেক্টিভ ওয়ে। ইউ উইল ফিল দ্যাট ইউর কনফিডেন্স ইজ গ্রোয়িং আপ। তোমার বিশ্বাসটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এবং যে মুহূর্তে তোমার কনফিডেন্সটা তুমি পেয়ে যাবে, তাহলে সেই মুহূর্তেই কিন্তু তুমি তোমার ব্যবহারিক জীবনে কিন্তু স্কুলে, কলেজে, এডুকেশন লাইফে, সোশ্যাল লাইফে কিন্তু তুমি এই ধরনের সেন্টেন্সেস ব্যবহার করতে খুব সহজেই পারবে। আই হোপ যে এই ক্লাসটা তোমাদের হেল্প করবে, তোমাদেরকে স্পিকিং পাওয়ারটাকে ডেভেলপ করতে হেল্প করবে। আমরা স্টেপ বাই স্টেপ যাবো, প্রথমেই বলেছিলাম, আবার বললাম, ছোট ছোট করে একটা একটা করে স্টেপ যাবো। আজকের ক্লাসটা একদম বিগিনার্সদের জন্য ক্লাস হলো, যারা প্রথম থেকে এই ক্লাসটিকে বা এই সিরিজটিকে ফলো করবে তাদের জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, তোমাদের মতামত আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো ক্লাসটি, বা প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে সেই ডাউটটাও আমাকে জানাতে পারো। আই উইল ট্রাই টু সলভ ইউর ডাউটস। ওকে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর এই রকম ধরনের ইনফরমেটিভ গ্রামার বা লিটারেচার ওরিয়েন্টেড বা স্পোকেন ইংলিশ ওরিয়েন্টেড ভিডিওস পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব ইংলিশ টিউটোরিয়ালস। বেল আইকনটাকে প্রেস করে রাখো যাতে ভবিষ্যতে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যাও। আর ইন দ্য মেইন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইউর টাইম। ডোন্ট ফরগেট টু গিভ মি ইউর ফিডব্যাক।